জান্নাতের স্বপ্ন দেখাইনি, সেহেতু যে ওভারনাইট আমরা সবকিছু করে দিতে পারবো না, এটা দেশের সাধারণ মানুষ জানে। মাননীয় স্পিকার, আজকে এখানে দেখেছি মাননীয় স্পিকার যে জান্নাত বিক্রির বিষয়ে প্রাথমিকভাবে ক্যাভিয়েট এম্পটার ইম্পোজ করা হলো। আলোচনায় অংশগ্রহণ করবেন নাটোর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য ফারজানা শারমিন। ফারজানা শারমিন, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মহান রাব্বুল আলামিনের দরবারে হাজার শুকরিয়া। ফারজানা শারমিন নামের পেছনে এমপি উচ্চারিত হয় ইদানিং। মাননীয় স্পিকার, ছোটবেলা থেকে বাবা খুব আদরের একটি নাম নিয়ে ডাকতেন, কাইলা বলে। দেখতে কালো তো সে কারণে। কালের পরিক্রমায় কলেজ, বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, তারপরে কর্মক্ষেত্রে যখনই কেউ শুনেছেন যে নাটোরের মেয়ে, বনলতাও বলেছেন কেউ কেউ। ইদানিং মাননীয় স্পিকার, আমাকে সবাই সব থেকে বেশি যেটা বলে চেনে সেটা হচ্ছে আমি নাটোরের বিটি, লালপুর বাগাতিপাড়ার বিটি। ধন্যবাদ জানাতে চাই, শুকরিয়া আদায় করতে চাই, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের বর্তমান সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। তার কারণে আজকে আমি এখানে এসে দাঁড়াতে পেরেছি। মাননীয় স্পিকার, ইদানিং মাঝে মাঝে আমাদের সংসদের তাপমাত্রা 25 ডিগ্রি এমনি এসি চলে, তারও একটি বেশি উত্তপ্ত হয়ে যায় আমাদের মাননীয় বিরোধী দলের সংসদ সদস্যদের কারণে। তো এরকম বিভিন্ন সময় আগেও হতো মাননীয় স্পিকার। মনে আছে ছোটবেলায় দেখতাম যখন এরকম সংসদ উত্তপ্ত হতো, তখন সামনে বসে থাকা আমাদের দেশনেত্রী, মাতৃ সমতুল্য নেত্রী বেগম খালেদা জিয়া পেছনের দিকে তাকিয়ে ইশারা করে মাননীয় চিফ হুইপকে বলতেন, পটলকে দাঁড় করিয়ে দাও। মাননীয় স্পিকার, আমি আজকে গর্ববোধ করি আমি আজকে সংসদে দাঁড়িয়ে আছি, সেই সংসদে যেই সংসদে আমার পিতা মরহুম ফজলুর রহমান পটল একটি সময় দাঁড়িয়ে দেশকে রিপ্রেজেন্ট করেছেন। আমি গর্ববোধ করি আমি আজকে সেই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আছি, যে মন্ত্রণালয়ে দাঁড়িয়ে, যে মন্ত্রণালয়ে বসে আমার বাবা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছিলেন একটি সময়। মাননীয় স্পিকার, আমরা দীর্ঘ একটি পথ পাড়ি দিয়ে এসেছি। অনেক অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, 17 বছরের যন্ত্রণা, বঞ্চনা আমাদের হৃদয়ে ধারণ করে আমরা একটি ফাংশনাল পার্লামেন্টের শপথ করে এসেছি সবার কাছে। আজকে সকালের সেশনে মাননীয় স্পিকার, চট্টগ্রামের ওয়াটার লগ নিয়ে আমাদের চট্টগ্রামের একজন মাননীয় সংসদ সদস্য যেটা বলেছেন, জলাবদ্ধতা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে মাননীয় স্পিকার এই লগ তৈরি করা হয়েছে বিগত 17 বছর ধরে। ইনস্টিটিউশনগুলোকে মাননীয় স্পিকার ধ্বংস করা হয়েছে খুব পরিকল্পিতভাবে। আমরা যখন মানুষের কাছে ভোট চাইতে গেছি, পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে গেছি, মানুষকে আমরা স্বপ্ন দেখিয়েছি মাননীয় স্পিকার, একটি উন্নত বাংলাদেশের, যে বাংলাদেশে তাদের জীবন মানের উন্নয়ন হবে। তবে মাননীয় স্পিকার, এটা ঠিক, আমরা যেহেতু কাউকে জান্নাতের স্বপ্ন দেখাইনি, সেহেতু যে ওভারনাইট আমরা সবকিছু করে দিতে পারবো না, এটা দেশের সাধারণ মানুষ জানে। মাননীয় স্পিকার, আজকে এখানে দেখেছি মাননীয় স্পিকার যে জান্নাত বিক্রির বিষয়ে প্রাথমিকভাবে ক্যাভিয়েট এম্পটার ইম্পোজ করা হলো, পরবর্তীতে আবার অস্বীকার করা হলো যে না, আমরা এটা বিক্রি করিনি। কিন্তু মাননীয় স্পিকার, যে পথে হেঁটে হেঁটে তারা ভোট চেয়েছেন, সেই পথে তো আমরাও হেঁটেছি, আমরাও ভোট চেয়েছি। বিক্রি যাদের কাছে করেছেন তারা তো বলেছেন যে আপনারা গিয়েছিলেন বিক্রি করার জন্য। মাননীয় স্পিকার, একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প, জানি সময় অনেক কম, তারপর মাননীয় স্পিকার একসাথে কাজ করেছি, দয়া করে হয়তো আপনি কিছুটা সময় বাড়িয়েও দেবেন। দিস ইজ দ্য স্টোরি অ্যাবাউট 4 পিপল। মাননীয় স্পিকার, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, এই 4 জন মানুষ এখানে যে কেউ থাকতে পারেন। দিস ইজ দ্য স্টোরি অ্যাবাউট 4 পিপল, এভরিবডি, সামবডি, এনিবডি অ্যান্ড নোবডি। There was an important job to be done and everybody was asked to do that job, Madam Speaker. Everybody was sure that somebody would do that work. Anybody could have done that job, but nobody did it. Somebody got angry because that was everybody's job.
everybody thought anybody could do it. And nobody realized everybody wouldn't do it. In the end, everybody blamed somebody when actually nobody asked anybody. Honorable Speaker, the most important part of this story was not anybody, neither somebody, nor everybody, or nobody. It was actually the job that was supposed to be done, Honorable Speaker. গল্পটা বলার পেছনে আগে অনেকগুলো কারণ আছে, অত কিছু বলতে গেলে 7 মিনিট পার হয়ে যাবে মাননীয় স্পিকার। তবে একটা কথা বলতে চাই যে সময়ে বাংলাদেশে কথা বলার জন্য ট্যাক্স হিসেবে জীবন দিতে হতো, সে সময় লাইভ প্রোগ্রামে টেলিভিশনের পর্দায় বসে তৎকালীন ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সো কল্ড প্রাইম মিনিস্টার বলে উঠে এসেছে মাননীয় স্পিকার। এখন মাঝে মাঝে টকশোতে যখন ডাকা হয়, আন্তরিকতার সাথে সাংবাদিক ভাই বোনদেরকে বলি, টকশোটা করেছি অনেক, একটু ওয়ার্কশো করা দরকার। কিছু কাজ করে নিই, জবাবদিহিতার জায়গা জনগণের কাছে আছে, ফিরবো জনগণের কাছে, জবাব তাদেরকে দিব ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, ছোটবেলায় দেখেছি, আমরা সবাই দেখেছি, পাড়া মহল্লায় ঘুরে 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 লেইস ফিতা লেইস বলে ফেরিওয়ালারা ঘুরতেন, কাচের চুড়ি, কপালের টিপ, চুলের ফিতা নিয়ে তারা বিক্রি করতেন। মাননীয় স্পিকার, 71 দেখিনি, 24 দেখেছি। মাননীয় স্পিকার, দেখেছি লেইস ফিতা লেইস স্টাইলে 71কে বিক্রি করতে করতে দেউলিয়া করে ফেলেছে মাননীয় স্পিকার একটি দল। ইদানিং আবার মাননীয় স্পিকার একই স্টাইলে জুলাইকে বিক্রি করার জন্য জুলাই লাগবে জুলাই বলা শুরু হয়েছে। মাননীয় স্পিকার, দেউলিয়া হওয়ার আগে বন্ধ হয়ে যাওয়া উচিত। আপনার মাধ্যমে পুরো সংসদকে জানাতে চাই, চেতনা বিক্রি করার না, ধারণ করার বিষয়। আপনার মাধ্যমে জানাতে চাই, লেটস ফোকাস অন দ্য স্পিরিট, নট অন দ্য ক্রেডিট। মাননীয় স্পিকার, দেশ অনেক দিয়েছে। ভিকারুননিসা স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়াশোনা করেছি। মাননীয় সদস্য, আসলে আমাদের টাইম তো খুব লিমিটেড, তারপরে আপনাকে আর 3 মিনিট বাড়িয়ে দেওয়া হলো, দয়া করে 3 মিনিটের মধ্যে শেষ করবেন, ধন্যবাদ। মাননীয় স্পিকার, দুটো কথা না বললেই না। দেখেছি যে যখন এলাকার কথা বলা হয় তখন 2 মিনিট না 5 মিনিট বাড়িয়ে দেওয়া হয় মাননীয় স্পিকার। এরপর আমি এলাকার কথা বলার জন্য আরো 2 মিনিট বাড়িয়ে নিব আপনার কাছ থেকে। মাননীয় স্পিকার, আজকে দাঁড়িয়েছি বাংলাদেশের সব থেকে সর্বোচ্চ ডিগনিফাইড একটি প্ল্যাটফর্মে মাননীয় স্পিকার। এই প্ল্যাটফর্ম যারা আমাদেরকে করে দিয়েছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন মাননীয় স্পিকার, সেই সাধারণ জনগণের জন্য আজকে আমাদের কাজ করার সময় এসেছে। এই কাজ করার সময় মাননীয় যদি এই সংবিধানকে বাইবেল ধরে নেই, এই সংবিধানকে যদি গসপেল ধরে নেই, তাহলে মাননীয় স্পিকার সেদিন বেগম জিয়া জেল থেকে বের হতে পারেন না। মাননীয় স্পিকার, যে গাং পার হইলে মাঝি কোন দুলা ভাই, মাননীয় স্পিকার সেদিন বেগম জিয়া জেল থেকে বের হয়েছিল অভ্যুত্থানের জনরায়ের ভিত্তিতে। মাননীয় স্পিকার, যারা কখনো কখনো কনফর্মিস্ট, যারা কখনো কখনো রিফর্মিস্ট, তারা মূলত হচ্ছে অপরচুনিস্ট। যদি আমি এই সংবিধান মানি, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যদি এই সংবিধানকে আমি ধারণ করতে চাই, মেনে চলতে চাই, সেদিন 64 বিধি অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছিল 6 আগস্ট। বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু, তখন বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে হবে। সেদিন কোন প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হয়েছিল সেটা আমাদেরকে অ্যাটর্নি জেনারেল জানাবেন। এখন বক্তব্য রাখবেন মাননীয় সদস্য হাসান আব্দুল্লাহ, কুমিল্লা 4, সময় 6 মিনিট। আপনাকে ধন্যবাদ মুলতবি প্রস্তাবের উপরে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, কিছুক্ষণ আগে আমাদের সর্বশ্রদ্ধেয় মাননীয় সংসদ আন্দালিব রহমান পার্থ যখন বক্তব্য দিচ্ছিলেন, উনি যখন বললেন যে সংবিধান যারা ছুঁড়ে ফেলতে চায় তাদেরকে স্বাধীনতা বিরোধীর সাথে উনি অ্যালাইন করলেন, ট্যাগ করলেন মাননীয় স্পিকার। এবং তখন ট্রেজারি বেঞ্চের সম্মানিত মাননীয় মন্ত্রী যারা ছিলেন তারা সেটাকে টেবিল চাপড়িয়ে সেটাকে সমর্থন দিলেন। মাননীয় স্পিকার, গণতন্ত্রের জন্য যিনি আপোষহীন লড়াই করে গিয়েছেন বেগম জিয়া, উনি বলেছিলেন যেদিন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, এদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে।
ট্রেজারি বেঞ্চের যেই মন্ত্রীরা ছিলেন তারা দীর্ঘদিন তাদের সারা জীবন তারা বেগম জিয়ার সাথে রাজনীতি করেছেন। এই সংবিধান ছুঁড়ে ফেলার সাথে স্বাধীনতা যুদ্ধাপরাধীর অ্যালাইন করার যেটার হাততালি তারা দিয়েছেন, সেটির মধ্য দিয়ে বেগম জিয়াকে তারা মূলত হচ্ছে অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। মাননীয় স্পিকার, আমি বক্তব্য দেওয়ার জন্য অনেক কিছু রেডি করে নিয়ে এসেছিলাম। আমরা আইনমন্ত্রী বলেছেন রুশু পড়ার জন্য, তারপরে হচ্ছে হবস পড়ার জন্য, মদিনা সনদ পড়ার জন্য পড়েছিলাম, কিন্তু আন্দালিব রহমান পার্থ সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমরা ক্লাস 8-9-এ যে ডিবেট করতাম সেটি রিভার্টাল দিলে 20 মিনিট সময় লাগবে। মাননীয় স্পিকার, আমি ওনার বক্তব্যে রিভার্টাল দিচ্ছি। উনি বলেছেন, আমি কোট করছি, উনি বলেছেন 72-এর সংবিধানের কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দিয়েছেন। তার মানে কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দেয় নাই। তার মানে এই অভ্যুত্থানের পরে এই সংবিধানের কিছু অংশ ওনারা মেনেছেন, কিছু অংশ ওনারা মানেন নাই। ওনারা কেবল ওই অংশটাই মেনেছেন যে অংশটা ওনাদের পক্ষে গিয়েছে, যে অংশটা ওনাদের বিপক্ষে গিয়েছে এই অংশটা ওনারা মানেন নাই। মাননীয় স্পিকার, এই ধরনের প্রকৃতি সম্পন্ন যারা আছে বাংলাদেশের পার্লামেন্ট যারা দেখছেন তারা সিদ্ধান্ত নেবেন। যারা কখনো কখনো কনফর্মিস্ট, যারা কখনো কখনো রিফর্মিস্ট, তারা মূলত হচ্ছে অপরচুনিস্ট। এখন আমি সংবিধানের কিছু কিছু ধারা মানব, কিছু কিছু ধারা মানব না। আমি কখনো কখনো সাংবিধানিক, কখনো কখনো আমি অসাংবিধানিক। মাননীয় স্পিকার, যখন ডক্ট্রিন অফ নেসেসিটির প্রশ্ন আসে, মাননীয় স্পিকার, এই এক্সিস্টিং সংবিধান অনুযায়ী যখন 7A এবং 7B বলবৎ থাকে, সেই জায়গা থেকে আইনজ্ঞরা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি থাকলে ভালো হতো। ডক্ট্রিন অফ নেসেসিটি মাননীয় স্পিকার 48-3 অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মাধ্যমে একটা এই 106-এর অ্যাডভাইজরি একটা রুল আছে মাননীয় স্পিকার। এই অ্যাডভাইজরি রুলের মাধ্যমে সংবিধানের ফান্ডামেন্টাল কোনো বিষয় কম্প্রোমাইজ করা যায় না। মাননীয় স্পিকার, যদি আমি এই সংবিধান মানি তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যদি এই সংবিধানকে আমি ধারণ করতে চাই, মেনে চলতে চাই, সেদিন 64 বিধি অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছিল 6 আগস্ট। মাননীয় স্পিকার, এই সংসদে প্রশ্ন রাখতে চাই, তৎকালীন বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু, তখন বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে হবে। সেদিন কোন প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হয়েছিল সেটা আমাদেরকে অ্যাটর্নি জেনারেল জানাবেন। আমাদেরকে অ্যাটর্নি জেনারেল জানাবেন যে হিয়ারিংটা হয়েছিল এই হিয়ারিংয়ে উনি উপস্থিত ছিলেন কিনা। তখনকার সময় যিনি প্রধান বিচারপতি ছিলেন ওবায়দুল হক, তিনি তখন কোথায় ছিলেন, সেই রায়ের কপিটা আমরা দেখতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনি যখন বেগম জিয়াকে 6 আগস্ট সর্বপ্রথম ছাত্র জনতা যখন সিদ্ধান্ত নিয়েছিল আর এক মুহূর্ত বেগম জিয়াকে কারাগারে থাকতে দিবে না, বেগম জিয়াকে রাষ্ট্রপতির আদেশের মধ্য দিয়ে বেগম জিয়াকে সেদিনই হচ্ছে কারাগার থেকে যেই জুলুমের মধ্যে রাখা হয়েছিল সেটা থেকে ছাত্র জনতার রায়ের মধ্য দিয়ে সেখান থেকে বের করে আনা হয়েছিল। মাননীয় স্পিকার, যদি এই সংবিধানকে বাইবেল ধরে নেই, এই সংবিধানকে যদি গসপেল ধরে নেই, এই গসপেলের পুরোহিত অনুযায়ী যেভাবে ভ্যাটিকান সিটি চলে সেটা যদি আমরা ধরে নেই, তাহলে মাননীয় স্পিকার সেদিন বেগম জিয়া জেল থেকে বের হতে পারেন না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সেদিন বেগম জিয়া জেল থেকে বের হয়েছিল অভ্যুত্থানের জনরায়ের ভিত্তিতে। মাননীয় স্পিকার, আপনারা বলছেন আপনারা ঠিক সেই জায়গায় আপনারা সংবিধানকে আপনারা মানছেন যেই জায়গায় সংবিধান থেকে আপনারা বেনিফিটেড হবেন। মাননীয় স্পিকার, গ্রামের ভাষায় কথা আছে, বলতে চাই না, যে গাং পার হইলে মাঝি কোন দুলা ভাই। ছাত্ররা, আপনাদের নেতাকর্মীরা গত 17 বছর ধান খেতে ঘুমাইতে হয়েছে, ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। মহাসচিব কান্না করে বলেছে তাদের নেতাকর্মীরা ঢাকায় এসে রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করতে। এক মিনিট বলেন। মাননীয় স্পিকার, আজকে লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের রক্ত দিয়েছে। ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দলকে বিশেষভাবে আমি আলাদা করতে চাই না, ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের রক্ত, শ্রম, ঘামের মধ্য দিয়ে এই হাসিনার পতন হয়েছে। এই হাসিনার পতনের পরে যখন জনরায় কখনো কেতাবের কাছে মাথা নত করে না, এটা ভ্যাটিকান সিটি নয় যে গসপেল অনুযায়ী হচ্ছে দেশ পরিচালিত হবে। 68% জনগণ
তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই সংবিধানের যেই বেসিক স্ট্রাকচারাল জায়গায় কোন জায়গাগুলোতে রিফরমেশন আনতে হবে। মাননীয় স্পিকার আন্দালিব রহমান পার্থ সাহেব বলেছেন যে অর্ডারে নাকি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের গঠনটা নাই। উনি যদি একটু পরিশ্রম করতেন, জাস্ট একটা পাতা উল্টাইতেন, একটা পাতা পরেই বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন যদি যুক্ত। ধন্যবাদ মাননীয় সদস্য। এই গণভোট নিয়ে কোনো হাঙ্কি ভাঙ্কি চলবে না। এই হাঙ্কি ভাঙ্কির জন্য এতগুলো লোক রক্ত দেয় নাই। এই হাঙ্কি ভাঙ্কির জন্য এতগুলো ভাইয়ের আমার চোখ হারায় নাই, হাত হারায় নাই, পা হারায় নাই। গণভোট নিয়ে কথা বলে হিসাব করে কথা বলবেন। এখন তো সংসদে বসে কথা বলতে পারেন, গণভোটকে যদি অস্বীকার করেন সংসদে ঢুকতে দেব না বলে দিলাম। বর্তমানে এই সংবিধান নিয়ে যে নাটক চলছে, এই সংবিধান নিয়ে নাটক বন্ধ করতে আহ্বান জানাবো। একই সাথে আমরা বলবো, আপনারা যে এই জুলাই গণভোটকে প্রত্যাখ্যান করছেন, যেখানে সারা বাংলাদেশের মানুষ 69.7% গণভোটে বোর্ডের পক্ষে ভোট দিয়েছেন। আপনাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি নিজের মুখে বলেছেন আপনারা 2টা ভোট দিবেন। কয়টা ভোট? 2টা ভোট। প্রথম ভোট হবে হ্যাঁ এবং না। এখানে রঙিন ব্যালট পেপার থাকবে। আপনি স্পষ্ট বলেছেন আপনারা অবশ্যই হ্যাঁ পক্ষে ভোট দিবেন। তার পরবর্তীতে জাতীয় নির্বাচনের যে ভোট হবে সেখানে আপনাদের প্রার্থী অনুযায়ী আপনারা অবশ্যই আপনাদের নির্দিষ্ট মার্কায় ভোট দেবেন। তাহলে তিনি যদি জুলাই গণ অভ্যুত্থানের হ্যাঁ ভোটে প্রচারণা করে হ্যাঁ ভোটকে জয়লাভ করতে হয় পক্ষে কথা বলেন, তাহলে তার নেতাকর্মীরা এখন কেন জুলাই গণভোটকে বাতিলের জন্য বাতিল করতে চায়, সেটা আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একই সাথে আমরা বলি, আপনারা যারা চুদলিং পং উল্টাপাল্টা কথাবার্তা বলেন, এই প্রত্যেকটারে বলে দিয়েছি গণভোটের বিপক্ষে যারা অবস্থান নেবেন প্রত্যেকটারে ধরে ধরে শাহবাগের মুড়ে ঝুলায় পিটাবো বলে দিলাম। শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের নিয়ে এই গণভোট নিয়ে কোনো হাঙ্কি ভাঙ্কি চলবে না। এই হাঙ্কি ভাঙ্কির জন্য এতগুলো লোক রক্ত দেয় নাই। এই হাঙ্কি ভাঙ্কির জন্য এতগুলো ভাইয়ের আমার চোখ হারায় নাই, হাত হারায় নাই, পা হারায় নাই। গণভোট নিয়ে কথা বলে হিসাব করে কথা বলবেন। এখন তো সংসদে বসে কথা বলতে পারেন, গণভোটকে যদি অস্বীকার করেন সংসদে ঢুকতে দেব না বলে দিলাম। একদম সংসদে ঢুকতে দেব না। আমরা এটাও বলতে চাই, আপনারা তো জুলাই গণ অভ্যুত্থানের পরে সংসদে গিয়ে বিভিন্ন রকম কথা বলেন। গ্রামের বাসায় একটা ভাই কথা আছে, কথাটা একটু বলি। এক ভাই বলতেছিল, ভাই আমার বড় ভাই তো মারা গেছে, কেন এখন তো আমি ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছ? ভাই আমার বড় ভাই যে মারা গেছে আমি সেই জন্য ভয় পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি সেই জন্য যে আমার বাড়ি আর যাই চিনে গেছে। মানেটা হলো এটাই, জুলাই গণ অভ্যুত্থানে জেনজি সহ বাংলাদেশের সবাই কিন্তু গণভবন চিনে ফেলেছে। এবার যদি নিমখারামি করেন আজরাইলের মতো টাইনা চিত্রে একদম আবার একদম সংসদ ভবন থেকে একদম আবার সেই মাঠে নিয়ে আসবো বলে দিলাম। কাজেই গণভবনে আমাদেরকে ঢুকতে বাধ্য করেন না।